उच्च माध्यमिक जियोग्राफी সাজেশন এসকিউ এমসিকিউ ডিটিকিউ ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া সেকেন্ড চ্যাপ্টার থেকে সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার এইচএস ভূগোল সাজেশন 2021 প্রশ্ন উত্তর এমসিকিউ এসকিউ ডিটিকিউ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অ্যান্সার ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া এটি জিওগ্রাফির উচ্চ মাধ্যমিক জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টারে পড়ছে এটি সিলেবাস থেকে এবার বাদ পড়েনি ইনস্ট্রাকশন 1 নম্বর বিকল্প প্রশ্নগুলির উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এটি এমসিকিউ এইভাবে পড়ে এইভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সকল প্রশ্ন আবশ্যিক কোনো অপশনাল কোশ্চেন দেওয়া থাকবে না আর আমার নির্দেশ মোটা হরফে লেখাগুলো হলো উত্তর 1 নম্বর একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে উক্তিটি কে করেছেন তো উক্তিটি সিএইচ ক্রিকমে ডব্লিউএম ডেভিস তো অ্যান্সার হবে ডব্লিউএম ডেভিস তারপরে জেটি হ্যাক ডব্লিউ পেঙ্ক সেকেন্ড কোশ্চেন ভূমিরূপ হলো গঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটি কে প্রবর্তন করেন এ সিএইচ ক্রিকমে বি ডব্লিউএম ডেভিস সি জেটি হ্যাক ডি ডব্লিউ পেঙ্ক তো অ্যান্সার হলো ডব্লিউএম ডেভিস 3 ভৌগোলিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে নদীর প্রধান কাজ এ ক্ষয় বি অপসারণ সি সঞ্চয় ডি অপসারণ ও সঞ্চয় তো অ্যান্সার হলো এ ক্ষয় 4 ডেভিস ক্ষয়চক্র তত্ত্বে মোনাডনক গঠিত হয় যে পর্যায়ে তো কোন পর্যায়ে নদীর মোনাডনক গঠিত হয় ক্ষয়চক্রের এ প্রারম্ভিক বি যৌবন সি পরিণত ডি বার্ধক্য তো অ্যান্সার হলো বার্ধক্য ডি বার্ধক্য 5 স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বের প্রবর্তক কে এ কিং বি ডেভিস সি ওয়েগনার ডি পেং তো অ্যান্সার হলো বি ডেভিস 6 পাত সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন তো কে প্রথম অবতারণা করেন এ এলসি কিং বি ডব্লিউএম ডেভিস সি জেটি হ্যাক ডি ডব্লিউ পেং তো অ্যান্সার এ এলসি কিং 7 নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো এ উপত্যকার মধ্যে উপত্যকা বি মোনাডনক সি নিগবিন্দু ডি নদী মঞ্চ তো অ্যান্সার হলো মোনাডনক বি মোনাডনক 8 নিগবিন্দু বারবার সৃষ্টি হয় জলপ্রপাত বি মোনাডনক সি ইনসেলবার্চ ডি চর তো অ্যান্সার এ জলপ্রপাত 9 মরু অঞ্চলের ছোট ছোট লবণাক্ত হ্রদের নাম কি এ প্লায়া বি ইনসেলবার্চ সি লেগুন ডি এসকার তো অ্যান্সার হলো এ প্লায়া 10 পেডি প্লেন এর মাঝে মাঝে থাকা অবশিষ্ট পাহাড়কে বলে তো কি বলে এ প্লায়া বি ইনসেলবার্চ সি লেগুন ডি এসকার তো অ্যান্সার হলো ইনসেলজবার্গ বি ইনসেলবার্গ এবার এসকিউ 2 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এটি হলো এসকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও অথবা ক্ষয়চক্র মতবাদটি কে প্রবর্তন করেন তো সমপ্রায় ভূমির সংজ্ঞা হলো স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে অনুচ্চ টিলা সহকারে যে বৈচিত্র্যহীন সমভূমির সৃষ্টি হয় তাকে সমপ্রায় ভূমি বা পেনি প্লেন বলে
আর ক্ষয়চক্র মতবাদটির প্রবক্তা হলেন উইলিয়াম মরিস ডেভিস। 2. স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদী গ্রাস ঘটে? নদী গ্রাস কোন পর্যায়ে ঘটে? অথবা ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদী ভূমির উত্থান স্তব্ধ হয়ে যায়? স্তব্ধ মানে থেমে যায়, স্টপ হয়ে যায়। উত্তর, যৌবন পর্যায়ে নদীগ্রাস ঘটে, অথবা অ্যান্সার হলো যৌবন পর্যায়ে ভূমির উত্থান স্তব্ধ হয়ে যায়। 3. পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? আর অথবা কোশ্চেন, মোনাডনক কি? তো পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? শুষ্ক মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার সম্মিলিত কাজের ফলে সামান্য ঢালু প্রস্তরময় একটি ভূমিরূপ সৃষ্টি হয়। সামান্য ভূমিরূপ সৃষ্টি হয় প্রস্তরময়, তাকে পেডিমেন্ট বলা হয়। আর মোনাডনক কি? মোনাডনক কাকে বলে? স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির ওপর অপেক্ষাকৃত কঠিন শিলায় গঠিত বা কম ক্ষয়প্রাপ্ত স্বল্প উচ্চ ঢিবির মতো অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে। তো মোনাডনক হলো ঢিবির মতো অবশিষ্ট পাহাড়, ক্ষয়প্রাপ্ত পাহাড়। 4 নম্বর, বাজাদা বলতে কি বোঝায়? অথবা শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট ঢিলা কি নামে পরিচিত? বাজাদার সংজ্ঞা, পাহাড়ের পাদদেশের সমভূমি বা পেডিমেন্টের সম্মুখ ভাগে যে সঞ্চয়জাত সমভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে। আর ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট ঢিলা কি নামে পরিচিত? তো ক্ষয়চক্র অঞ্চলে, শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে শুষ্ক ঢিলা ইনসেল বার্চ নামে পরিচিত। 5 নম্বর, নিক বিন্দু কাকে বলে? অথবা ছোটনাগপুরের পাট অঞ্চলে কিসের উদাহরণ? পাট অঞ্চল কিসের উদাহরণ? নিক বিন্দুর সংজ্ঞা, নদী উপত্যকার পুরাতন ঢাল ও নতুন ঢালের মিলন বা সংযোগ বিন্দু হলো নিক বিন্দু বা নিক বিন্দু, যেটি কানেকশন পয়েন্ট। নদী উপত্যকার পুরাতন ঢাল আর নতুন ঢালের মিলন বা সংযোগ, কানেকশন, কানেক্টিং পয়েন্টই হলো নিক বিন্দু বা নিক পয়েন্ট। অথবা উত্থিত সমপ্রায় ভূমির উদাহরণ, ছোটনাগপুরের পাট অঞ্চল সমপ্রায় ভূমির উদাহরণ। 6. পুনর্জবন লাভের ফলে গঠিত নদী উপত্যকা যে বিন্দুতে প্রবীণ উপত্যকায় মিলিত হয় তাকে কি বলে? অথবা কোশ্চেন, পুনর্জবন লাভ কখন ঘটে? তো পুনর্জবন লাভের ফলে গঠিত নদী উপত্যকা যে বিন্দুতে প্রবীণ উপত্যকা মিলিত হয় তাকে নিক বিন্দু বলে। ভূ আলোড়নের পুনর্জবন কখন ঘটে? তো ভূ আলোড়নের ফলে ভূমি ভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদী পুনর্জবন লাভ ঘটে। 7 নম্বর, পেডিমেন্ট কাকে বলে? অথবা প্লায়া কিভাবে সৃষ্টি হয়? পর্বতের পাদদেশে ঢালের ঊর্ধ্বাংশে অবশিষ্ট বালি ও পলি দ্বারা ঢাকা অংশটিকে পেডিমেন্ট বলে। অথবা নদীর কোনো উপস্থিতি না থাকলেও জল চুইয়ে চুইয়ে উপত্যকার মধ্যভাগে সঞ্চিত হয়ে অগভীর প্লায়া সৃষ্টি হয়। 8. মন্থকূপ কি? অথবা ক্যানিয়ন কি? মন্থকূপ নদীর স্রোতের সঙ্গে বাহিত প্রস্তর খণ্ডের আঘাতে নদী গর্ভে গোলাকার গর্ত সৃষ্টি হয়। তো নদীর গর্ভে বা নদী খাতে গোল গোল গর্ত সৃষ্টি হয়, সেই গোল গর্তগুলিকে মন্থকূপ বলে। ক্যানিয়নের সংজ্ঞা, শুষ্ক অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদী অত্যন্ত গভীর ও সংকীর্ণ গিরিখাত সৃষ্টি করলে তাকে ক্যানিয়ন বলে। তো নদী যখন শুষ্ক অঞ্চলে প্রবাহিত হবে তখন সংকীর্ণ এবং মিহি এবং গভীর খাত সৃষ্টি করে, গিরিখাত সৃষ্টি করে, তাকে ক্যানিয়ন বলে। 9. এন্ড্রাম্প কি? অথবা পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ কি? ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ভূভাগটি একটি নাতি উচ্চ সমপ্রায় ভূমিতে পরিণত হয় যাকে এন্ড্রাম্প বলে। অথবা পলিসাইক্লিক
ল্যান্ডস্কেপ যে ভূমিভাগের উপর একাধিক ক্ষয়চক্রের সুস্পষ্ট নিদর্শন থাকে তাকে পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ বলে। ক্ষয়চক্রের সুস্পষ্ট নিদর্শন থাকলে চিহ্ন থাকলে। 10 র্যাপিড কথাটির অর্থ হতে দ্রুত। খরস্রোত কাকে বলে? উত্তর, নদী স্বাভাবিক গতির তুলনায় একটু বেশি গতিতে সিঁড়ির মতো ছোট ছোট ধাপে নিচে নেমে এলে তাকে র্যাপিড বা খরস্রোতা বলে। স্বাভাবিক বেশি গতিতে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে এলে নদী তাকে খরস্রোতা বলে। 3 নম্বর লং কোশ্চেন, ডেসক্রিপটিভ টাইপ অ্যান্সার টাইপ কোশ্চেন। ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝায়? পুনর্যৌবন লাভ কিভাবে ঘটে? এটি লং কোশ্চেন। 2 × 5 = 7। তো ক্ষয়চক্রের ব্যাঘাতের সংজ্ঞা: উত্থিত কোনো ভূমিভাগের ক্ষয়চক্রের প্রাথমিক অবস্থা থেকে নির্দিষ্ট ক্রম অনুযায়ী কতকগুলি অন্তর্বর্তী পর্যায়ের মধ্য দিয়ে অন্তিম পর্যায়ে পৌঁছানোকে ক্ষয়চক্র বলে। তো নির্দিষ্ট ক্রম অনুযায়ী কতকগুলি অন্তর্বর্তী পর্যায়ের মধ্য দিয়ে অন্তিম পর্যায়ে মানে শেষ পর্যায়ে পৌঁছানোকে ক্ষয়চক্র বলে। সমুদ্র জলতলের হ্রাস বৃদ্ধি কিংবা নদীর শক্তি বৃদ্ধির ফলে যখন ক্ষয়চক্রটি নির্দিষ্ট সময়ের আগেই সমাপ্ত হয়ে যায় অথবা পরিসমাপ্তি হওয়ার আগেই নতুন ক্ষয়চক্র শুরু হয় তাকে ক্ষয়চক্রের ব্যাঘাত বা বিঘ্ন বলে। পুনর্যৌবন লাভের উপায়: ভূমিরূপের পুনর্যৌবন লাভ 3 ভাবে ঘটে। 1 গতিময় পুনর্যৌবন লাভ, 2 ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ, 3 স্থিতিশীল পুনর্যৌবন লাভ। গতিময় পুনর্যৌবন লাভ: মহীভাবক আলোড়ন বা গিরিজনী আলোড়নের কারণে সংলগ্ন অঞ্চলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর গতিপথের ঢাল বেড়ে যায়। নদীর ঢাল বেড়ে গেলে নদীর গতিবেগের সঙ্গে সঙ্গে নদী খাতে জল প্রবাহের পরিমাণ বহুগুণ বেড়ে যায় এবং নদী নতুন উদ্যমে নিম্নক্ষয় শুরু করে, মানে নিচের দিকে নদী ক্ষয় হতে শুরু করে। এইভাবে পুনরুত্থিত মানে আবার উঠে আসা ভূমিভাগ পুনর্যৌবন লাভ করে। একে গতিময় পুনর্যৌবন লাভ বলে। 2 নম্বর ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ: পৃথিবীব্যাপী সমুদ্র পৃষ্ঠের অবনমন ঘটলে ভূমিরূপের ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ ঘটে। ইউস্ট্যাটিক লাভ ভূ আলোড়ন ও হিমযুগের প্রভাবে ঘটে। 3 নম্বর স্থিতিশীল পুনর্যৌবন লাভ: সমুদ্র পৃষ্ঠের উত্থান ও অবনমন ছাড়াই নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পেলে ভূমিভাগ পুনর্যৌবন লাভ করে। প্রধানত নদীগ্রাস, নদীর বোঝা হ্রাস ও জলবায়ুর পরিবর্তনে এই প্রক্রিয়া মানে স্থিতিশীল পুনর্যৌবন লাভ ঘটে থাকে। অথবা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, বড় লং কোশ্চেন। উইলিয়াম মরিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহকারে আলোচনা করো। তো প্রাকৃতিক বা ফিজিক্যাল জিওগ্রাফির একটি নিয়ম হলো কিছু লিখতে পারো না পারো, বর্ণনা করতে পারো না পারো, ছবি দিয়ে উপযুক্ত চিহ্নিত করে দিলেই, ইন্ডিকেট করে দিলেই ফুল মার্কস পাওয়া যাবে। এটি জেনে রাখা ভালো। তো ডেভিস বর্ণিত ক্ষয়চক্র। ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস ক্ষয়চক্রকে যৌবন, পরিণত, বার্ধক্য এই 3টি পর্যায়ে ভাগ করেছেন, 3টি স্টেজে ভাগ করেছেন। তো ক্ষয়চক্রের পর্যায়: প্রথম পর্যায় যৌবন অবস্থা। ভূমির উত্থান পর্ব শেষ হওয়ার পর থেকেই যৌবন অবস্থা শুরু হয় এবং নদী ক্ষয় করতে শুরু করে। এর পর্যায়ে বৈশিষ্ট্যগুলি হলো মানে যৌবন অবস্থার বৈশিষ্ট্যগুলো কি? 1 কতকগুলি অনুগামী নদী ও উপনদীর সৃষ্টি হয়। উপনদীগুলি বৃক্ষরূপী জল নির্গম প্রণালী গড়ে তোলে। 2 ভি আকৃতির উপত্যকা গঠন করে। 3 নদীর নিম্নক্ষয়ের কারণে উপত্যকার তলদেশে
ও শৈলশিরার শীর্ষদেশের মধ্যে আপেক্ষিক উচ্চতা সর্বাধিক হয়। 2. পরিণত বা প্রৌঢ়ত্ব অবস্থা। ক্ষয় কার্যের ফলে উত্থিত ভূমিভাগের প্রারম্ভিক চিহ্নসমূহ যখন একেবারে বিলুপ্ত হয় তখন থেকেই পরিণত অবস্থার শুরু। এই পর্যায়ের প্রধান ভূমিরূপগুলো হলো: 1. ভূমির আপেক্ষিক উচ্চতা সর্বাধিক থাকে। 2. জল বিভাজিকার শীর্ষদেশ সুতীক্ষ্ণ হয়। 3. প্লাবন ভূমি গড়ে তোলে। 4. জলাশয়, হ্রদ, জলপ্রপাত বিনাশ হয়, মানে একটিও থাকে না, সব ধ্বংস হয়ে যায়। এই যে ছবি, এই ছবিটি দিতে হবে, এভাবে ছবিতে লিখতে হবে তীর চিহ্ন দিয়ে। যৌবন, পরিণত অবস্থা এবং বার্ধক্য অবস্থা, এই তীর চিহ্ন দিয়ে লিখতে হবে। আর এদিকে বাঁ দিকে অ্যারো দিয়ে লিখতে হবে উচ্চতা। আর এখানে এই যে তীর দিয়ে সর্বোচ্চ জল বিভাজিকা রেখা, তারপরে উত্তল অবতল ঢালযুক্ত, তারপরে প্লাবন ভূমি গঠন, তারপরে সমপ্রায় ভূমি ও মনাডনক। এই যে সমপ্রায় ভূমি ও মনাডনক। সমুদ্র পৃষ্ঠ, সময়, এখানে নিচে দিয়ে দিতে হবে এই তীর চিহ্ন দিয়ে সময়। আর চিত্রের নিচে লিখে দিতে হবে ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন ভূমিরূপের উৎপত্তি। ছবিতেই ফুল মার্কস পাওয়া যায়। বার্ধক্য অবস্থা। উপত্যকার নিম্নক্ষয় বন্ধ হওয়ার সময়কাল থেকে বার্ধক্য অবস্থা শুরু। এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হলো: নদীর সংখ্যা পরিণত অবস্থা থেকে কম কিন্তু যৌবন পর্যায়ের থেকে বেশি। 2. উপত্যকাগুলি অত্যন্ত প্রশস্ত, মৃদু ঢালযুক্ত। 3. প্লাবন ভূমির মধ্য দিয়ে নদী সর্পিল মানে সাপের মতো গতিতে প্রবাহিত হয়। সাপ যেমন বুকে ভর দিয়ে চলে, পা থাকে না। নদীর অন্তর্বর্তী জলবিভাজিকাগুলি দ্রুত হ্রাস পায়। অন্তর্বর্তী। 5. এই পর্যায়ে মনাডনক গঠিত হয়। এবার ছবি, এই যে ছবি এখানে দিয়ে দিতে হবে ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের যৌবন অবস্থার ছবি। এইভাবে ছবি দিয়ে দিতে হবে তীর চিহ্ন দিয়ে। এই যে নদী দেখিয়ে দিতে হবে, নদী, এই যে নদীগুলো বইছে নীল রঙের দেখা যাচ্ছে, ওগুলো হলো নদী। নদী। এবার এটি হলো ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের পরিণত অবস্থা। ক্ষয়চক্রের পরিণত অবস্থায় যে বন্ধুর ভূপ্রকৃতি, বন্ধুর মানে কি উঁচু নিচু, আর এই যে চিহ্নিত করে নদী, এখানে তীর চিহ্ন দিয়ে নদী, নীল রঙের গুলো হলো নদী। তারপরের ছবি, নেক্সট ছবি, এই যে নদী তীর চিহ্ন দিয়ে এখানে লিখে দিতে হবে ডেভিস বর্ণিত বার্ধক্য অবস্থা। এই যে প্রশস্ত ও অগভীর উপত্যকা, প্রশস্ত ও অগভীর উপত্যকা এখানে। তারপরে ছবি, এই মূল ছবি, যৌবন 1 যৌবন, 2 পরিণত, 3 বার্ধক্য অবস্থার ছবি। এই যে নদী উপত্যকা কিরকম হয় তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। তারপরে জল বিভাজিকা কিরকম হয়, এই যে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। নদী উপত্যকা কিভাবে হয়, এই যে তীর চিহ্ন, জল বিভাজিকা, এই যে নদী উপত্যকা, এই সমস্ত ছবিগুলো ছবিতে দেখিয়ে দিয়েছি। আর নিচে লিখে দিতে হবে সময়। আর 1, 2, এই 3, আর বাঁ দিকে এই যে তীর চিহ্ন দিয়ে লিখে দিতে হবে উচ্চতা। ছবি অবশ্যই প্র্যাকটিস করে ভালো করে লিখতে হবে, ছবি আঁকতে হবে। এবার সমালোচনা। ডেভিস ভূমির দ্রুত উত্থানের কথা বলেছেন, কিন্তু পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী এটি ধীর গতি সম্পন্ন, মানে তিনি দ্রুত তাড়াতাড়ি বলেছেন, কিন্তু তত্ত্ব সংস্থানে বলছে না, এটি স্লোলি চলে, আস্তে আস্তে চলে। ডেভিস সময়ের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, প্ল্যাঙ্কের মতো তা অমূলক, সময়ের গুরুত্বটা অমূলক। 3 নম্বর, ডেভিসের মত অনুযায়ী ভূমির উত্থান পর্বে ক্ষয় কার্যের হার খুবই কম এবং প্রকৃত পক্ষে তা শুরু হয় উত্থান পর্ব শেষ হলে, কিন্তু বাস্তবে তা অসম্ভব। মূল্যায়ন।
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ক্ষয়চক্রের ব্যাখ্যা ডেভিসি প্রথম দেন। তার মডেলটি অতি সরল ও ভূমিরূপ বিশ্লেষণে ও শ্রেণী বিন্যাসে খুবই উপযোগী। তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ভূমিরূপ বিবর্তনের হার পর্যবেক্ষণ করেছেন। বর্তমান দিনের ভূতাত্ত্বিক চিন্তা ভাবনার সঙ্গে তার মতবাদ সামঞ্জস্যপূর্ণ। তো এই গেল ক্ষয়চক্রের গঠন, সেকেন্ড চ্যাপ্টার জিওগ্রাফি, এইচএস জিওগ্রাফি, সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ, এসএকিউ, ডিটিকিউ। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত অ্যান্সারগুলো বিনা পয়সায় পেয়ে যাবে। দয়া ভিক্ষা চাইতে হবে না, নোটসের জন্য এই দাও বলতে হবে না। তুমি চুপচাপ একদম এটি করে রাখবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তবে সমস্ত উত্তর পেয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ।